আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ টেকভার্সের পর্দায় আজকে উপস্থিত হলাম অনার 200 কে নিয়ে। 2 সপ্তাহেরও বেশি সময় যাবত এই স্মার্টফোনটা আমি আমার নিজের পার্সোনাল স্মার্টফোন হিসেবে ব্যবহার করছি। সো আজকের আলোচনাটা একটু বেশি বিস্তারিত হতে যাচ্ছে। ধন্যবাদ এক্সেল টেককে আজকে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য। দেশের বাজারে অনার 200 এবং 200 প্রো দুটো স্মার্টফোনই অফিসিয়াল ভাবে এসেছে এবং এদের প্রাইসিংটা দেখে আসলে আমাদের অনেকেরই চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। যার কারণে আসলে অনেকেই আনঅফিসিয়াল রেঞ্জে এই চাইনিজ ভেরিয়েন্টের অনার 200 সিরিজের স্মার্টফোনগুলা, স্পেশালি এই অনার 200টা আসলে কিরকম পারফর্ম করতেছে, প্রাইস হিসেবে নেওয়া উচিত হবে কিনা, এটার ক্যামেরা কতটা ভালো, এই ফোনের পারফরমেন্স কতটা ভালো, এই সব কিছু নিয়ে আপনারা অনেক কোয়েশ্চেন করেছেন আমার কাছে। সো আজকে সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। এই স্মার্টফোনের দুটো বিষয় আপনাকে খুব বেশি করে আকৃষ্ট করবে, যার একটা হচ্ছে যে অলরাউন্ডার টাইপ প্রাইস টু পারফরমেন্স রেশিও এবং দ্বিতীয়টা হচ্ছে যে এর ডিজাইন ফিলোসফি। অনার 100 সিরিজের পর 200 সিরিজটা রিলিজ হতে মাঝখানে যে গ্যাপটা আসলে থাকা উচিত ছিল, সেখানে অনার খুব বেশি একটা সময় নেয় নাই। আপনারা অনার 100 এবং 200 কে সাইড বাই সাইড দেখলে দেখতে পাবেন যে সেম এসওসি, সেম বিল্ড কোয়ালিটি, সেম বিল্ড ম্যাটেরিয়াল, সেম ক্যামেরা সেটআপ, জাস্ট একটা নতুন ক্যামেরা আছে, তারপরে সেম ডিসপ্লে। তবে কিছু চেঞ্জও আছে যেটা দেখলে আপনারা যারা অনার 100 ইউজার আছেন তাদের কিছুটা মন খারাপ হলেও হতে পারে। যেমন এবার 200 কিন্তু এক্সট্রা যে ক্যামেরা সেন্সরটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের 2.5x টেলিফটো অপটিক্যাল জুম লেন্স। সেই সাথে এই ফোনটাতে যে ব্যাটারিটা ব্যবহৃত হয়েছে সেটা 5200 মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি, যেটা কিনা আগে ছিল 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। এবং সিলিকন কার্বন এবং লিথিয়াম পলিমার ব্যাটারিকে যদি আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করেন, দেখবেন যে অলমোস্ট সব দিক থেকেই সিলিকন কার্বন ব্যাটারিটা অনেক বেটার। মাত্র 187 গ্রাম ওজনের হালকা পাতলা ছিমছাম এই বডিটার থিকনেস হচ্ছে মাত্র 7.7 মিলিমিটার। স্লিম প্রোফাইলের এই স্মার্টফোনটা হাতে অত্যন্ত আরামদায়ক। এর ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো হয়েছে। ইট ফিলস লাইক সফট টাচ ম্যাট ফিনিশড গ্লাস ব্যাক প্যানেল। হাতের ময়লা এখানে সহজে লাগে না। অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন একটা লুকের মধ্যে থাকে স্মার্টফোনটা। এর অন্য যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আবার এরকম না, ওগুলো আবার গ্লসি ভেরিয়েন্ট, আর এটা হচ্ছে ম্যাট ভেরিয়েন্ট। ও হ্যাঁ, এই স্মার্টফোনের যে ফ্রেমটা এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম। তবে ক্যামেরা হাউজিং আপনারা ময়লা পড়তে দেখবেন, বিকজ এইখানে কিন্তু একেবারে স্বচ্ছ একটা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই ফোনের পাওয়ার এবং ভলিউম বাটনটা খুবই ট্যাকটাইল, প্রেস করে খুবই ভালো লাগে। উপরের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং স্টেরিও স্পিকারের সেকেন্ড ইউনিট। লেফট সাইডে কিছু নাই, বটম সাইডে আপনারা দেখতে পাবেন ডুয়াল মাইক্রো সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার। আনফরচুনেটলি নো 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট, নো আইপি রেটিং, নো ওয়্যারলেস চার্জিং। মানে একটা ৬৫,০০০ টাকা স্মার্টফোন থেকে তো আপনি এটাই আশা করবেন, তাই না? 3.5 মিলিমিটার বাদ দিলাম, বাট আইপি রেটিং, দেন ওয়্যারলেস চার্জিং এটা তো থাকবে। বর্তমানে ৪৫ থেকে ৫০,০০০ টাকা প্লাস যেই বাজেট ক্যাটেগরি সেখানে এই স্মার্টফোনটা বিলং করতেছে। এই ফোনটার যে জন্মস্থান সেটা হচ্ছে চায়না। চায়নাতে এই স্মার্টফোনটা প্রাইসিং স্টার্ট হচ্ছে ২৬৯৯ ইউয়ান বা বলতে পারেন ৮৭ ইউয়ানে। এই ৮৭ ইউয়ানকে কনভার্ট করলে বাংলাদেশি টাকায় আসে প্রায় ৪৫,৭০০ টাকা এবং মালয়েশিয়াতে এই স্মার্টফোনটার স্টার্টিং প্রাইস হচ্ছে ১৭৯৯ রিঙ্গিত। এই মালয়েশিয়ান প্রাইস লেগে যদি আপনি বাংলাদেশি টাকা কনভার্ট করেন তাহলে আসবে প্রায় ৫০,৫০০ টাকা। বাংলাদেশে এটার দাম হয়েছে ৬৫,০০০ টাকা। এখানে প্রাইসিং এর ব্যবধান ৪৫ মাইনাস ৬৫, ২০,০০০ টাকার মতো একটা গ্যাপ। কিন্তু মালয়েশিয়াতে আমরা দেখলাম যে এই স্মার্টফোনটার ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে গ্যাপ মাত্র ৫,০০০ টাকার, বাংলাদেশে গ্যাপ হয়ে গেছে ২০,০০০ টাকার। এটার কারণটা কি? আপনারা হয়তোবা রিসেন্ট নিউজ দেখছেন যে দক্ষিণ এশিয়ায় মানি ইনফ্লেশন রেটে বাংলাদেশ ১ নম্বরে আছে, যার পরিমাণ ১০.৪৯%। মোটা দাগে আপনার ইনফ্লেশন রেট যত কম ততই আপনার অর্থনীতি শক্তিশালী। তো আমি যদি ধরে নিই আমাদের ইনফ্লেশন রেটটা এই মুহূর্তে যদি ৩ থেকে ৪% এর মধ্যে থাকতো, তাহলে আমরা এই স্মার্টফোনটা খুব ইজিলি ৩০ থেকে ৩৫,০০০ টাকার প্রাইস সেগমেন্টে কিনতে পারতাম। আর যেহেতু ফ্যাক্টরি নাই বাংলাদেশে, সো অনার কিন্তু অফিসিয়াল ভাবেই তখন দেখা গেছে যে ৪০,০০০ টাকার মধ্যে স্মার্টফোনটা দিতে পারত। সাধারণত একটা ফিসক্যাল ইয়ারে যদি আপনার ইনফ্লেশন রেট 0.5% ও বেড়ে যায়, এটাই আসলে খুব ভয়ানক ব্যাপার। বাট আপনারা যদি এই মুহূর্তে চার্টটা খেয়াল করেন দেখবেন যে আমাদের রাজনৈতিক অস্থিরতা কি পরিমাণ টাকার ইনফ্লেশন রেট নিয়ে খেলাধুলা করছে। এই ফোনটাতে ব্যবহৃত হয়েছে 6.7 ইঞ্চ সাইজের 120 হার্টজ ওলেড প্যানেল এবং এই ওলেড প্যানেলের ডানে এবং বামে খুবই হালকা কার্ভ করা আছে। এই প্যানেলটা 10 বিট প্যানেল, সো আপনারা 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস হতে দেখবেন। এর রেজোলিউশন হচ্ছে 1200x2664 পিক্সেল, ফলে পিপিআই হয়েছে 435। আর তাছাড়া ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 4000 নিটস, যেটা বেসিক্যালি এইচডিআর কন্টেন্ট দেখার সময় এই 4000 নিটস এর একটা আউটপুট আপনি দেখতে পাবেন। কিন্তু ডেইলি ইউসেজে আপনি 4000 নিটস পাবেন না। অর্থাৎ আপনি যখন আউটডোরে যাবেন ডিরেক্ট সানলাইটে, তখন কিন্তু এটা 4000 নিট আউটপুট দিবে না। তখন আসলে কতটুকু দেয় এটাও আমি সিওর না। তবে আমার ব্যক্তিগত ব্যবহারে মনে হয়েছে যে এটা 1400, 1500 কি 1600 নিটস এর মতো। অর্থাৎ
এটা 80 to 85% মতো ইউজেবল যখন ডিরেক্ট সানলাইট পড়ে। একই সাথে এই ডিসপ্লে HDR BBR সার্টিফাইড, সাথে আছে ওয়েট টাচ সাপোর্ট, অর্থাৎ এই ডিসপ্লের উপর পানি টানি পড়লেও আপনারা স্লাইডিং বা টাচ করতে গিয়ে খুব একটা হ্যাজেলে পড়বেন না। এবং ডিসপ্লেটার ওভারঅল কালার রিপ্রোডাকশন, টাচ কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল সবকিছু জাস্ট অ্যামেজিং। এরকম একটা ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সটা চমৎকার লেগেছে, স্পেশালি এটার স্টেরিও স্পিকারের জন্য। এটার স্পিকারের মধ্যে আমি সাউন্ডের মধ্যে খুব ভালো ডিটেলস পেয়েছি, যদিও ভলিউমটা নাথিং ইমপ্রেসিভ বাট গুড ইনাফ। আর ডিসপ্লের কথা যদি আসে, এটার মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা ব্লেজিং ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো আপনারা আমার অনার 100 এর রিভিউটা যদি দেখে থাকেন, তাহলে আশা করি আপনারা ইতোমধ্যে স্ন্যাপড্রাগন 7 Gen 3 সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন। তারপর আপনারা জানেন না, স্ক্রিনের মধ্যে কিন্তু এই এসওসির স্পেসিফিকেশনটা দিয়ে দিলাম, দেখে নেবেন। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাই বেঞ্চমার্কে। অ্যান্টুরুতে এই ফোনটা স্কোর করেছে 8,74,000 প্লাস, যা খুবই ইমপ্রেসিভ একটা রেজাল্ট। এরপর গিগবেঞ্চ আমরা স্কোর করেছি সিঙ্গেল করে 1164, মাল্টি করে 3,416, যা নির্দেশ করে খুবই পাওয়ারফুল একটা প্রসেসরের। একই সাথে সিপিইউ স্ট্রেস টেস্টও চালিয়েছে এবং এখানে একটা পারফেক্ট রেজাল্ট এসেছে। এরপর গেমিং এর হাবভাব বোঝার জন্য এই ফোনটাতে আমরা 3D মার্ক ওয়াইল্ড লাইফ এবং ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে টেস্ট করেছি, যেখানে আমরা স্কোর পেয়েছি যথাক্রমে 5,974 বা প্রায় 6,000 এবং 1,599 বা প্রায় 1,600। একই সাথে এই সেম দুটো বেঞ্চমার্কের যে স্ট্রেস টেস্ট আছে সেটাও চালিয়েছে এবং এখানেও আমরা একটা পারফেক্ট রেজাল্ট পেয়েছি। এখানে কোন প্রকার ওভারহিটিং ইস্যু পাওয়া যায় নাই এবং ফ্রেম ড্রপিংও হয় নাই। এরপর এনটুটুর যে এআই বেঞ্চমার্ক অ্যাপটা রয়েছে এআই টুটু, সেখানে আমরা স্কোর করেছি 4,36,159। আর লাস্টলি বলতে হয় যে এই ফোনে যে ইন্টারনাল স্টোরেজ সেটা স্পিড টেস্ট করেছি এবং এখানে যে রেজাল্ট এসেছে সেটা একটা ইউএফএস 3.1 ইকুইভ্যালেন্ট স্টোরেজের মতো স্পিড টেস্ট পেয়েছি এবং এটাই আপনার ফোনটাকে অনেক দিন যাবত স্মুথ এবং স্ন্যাপি রাখতে সহায়তা করবে। দৈনন্দিন ব্যবহারে এই স্মার্টফোনের র্যাম ম্যানেজমেন্ট আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি এটাতে সাইমালটেনিয়াসলি 5-5টা বড় বড় সাইজের গেমস খেলেছি, কোনো সমস্যা হয় নাই। গেমিং বিষয়টাকে এক সাইডে রাখলে আমাদের সামনে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমরা যেগুলো অ্যাপস ব্যবহার করি স্মার্টফোনে সাধারণত, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব। তো এই ধরনের অ্যাপসগুলো কিন্তু এই ফোনটাতে আমার কাছে ব্যবহার করে মোটেও মনে হইতেছিল না যে আমি একটা আপার মিড রেঞ্জ স্মার্টফোন ইউজ করতেছি, বরং একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজ করতেছি, এরকম লাগতেছিল। অ্যাপ ওপেনিং স্পিড খুবই ফাস্ট ছিল, ওভারঅল খুবই স্মুথ ছিল ইউআই। সো এই যে বাংলাদেশি প্রাইস যে 65,000 টাকা, মানে আপনার না তখনও খারাপ লাগবে না যে হ্যাঁ 65,000 টাকার ফোন হিসেবে ভালো পারফরমেন্স পাইতেছে, ওইটাই মনে হবে। কিন্তু যখন আপনি গেমিং এর ভিতরে ঢুকবেন তখনই বুঝবেন যে এই স্মার্টফোনটা বেসিক্যালি একটা আপার মিড রেঞ্জ স্মার্টফোন। প্রথমে আমরা পাবজিটা একটু দেখে নিই। এই ফোনটাতে আমি পাবজিকে এইচডিআর গ্রাফিক্সে 60 FPS সেটিংস অপশনে খেলতে পেরেছি ইজিলি উইদাউট এনি কাইন্ডস অফ ল্যাগ। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই ফোনটা যখন প্রথম আমার হাতে আসে তখন পাবজিটা কিছুটা ল্যাগ দিতেছিল। এর মধ্যে পাবজি গেমের মধ্যে একটা বড় আপডেট আসে, ওইটা আসার পর ল্যাগ আরো ভয়ানক আকারে বেড়ে যায়। তারপরে এই ফোনের মধ্যে একটা সফটওয়্যার আপডেট আসে, যার পরে আমি দেখতে পাচ্ছি যে পাবজি এই ফোনটাতে বাটারি স্মুথ চলতেছে এইচডিআর গ্রাফিক্সে। তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই অ্যাসোসিতে পাবজিটা হাইলি অপটিমাইজড একটা গেম, অর্থাৎ আপনারা এই পাবজিকে যদি স্ন্যাপড্রাগন 8 জেন সিরিজের প্রসেসরগুলোতে ওপেন করেন এবং এইচডি গ্রাফিক্স সেট করেন, তাহলে দেখতে পাবেন যে এই ফোনের চেয়ে তো আরেকটু বেটার গ্রাফিক্স দিচ্ছে। অর্থাৎ এই ফোনে গ্রাফিক্সটা একটু অ্যাডজাস্ট কমে যাচ্ছে ঠিকই, কিন্তু ওভারঅল এইচডিআর এর একটা মজা নিতে পারতেছেন এবং 60 এফপিএস আছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপর কারেক্স স্ট্রিট খেলছে এই ফোনটাতে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগলো যে এই ফোনে কারেক্স স্ট্রিটস এর পারফরম্যান্স গ্রাফিক সেটিংস আপনি হাই করেন বা লো করেন খুব একটা মেজর পরিবর্তন হয় না। সো আমি এই ফোনটাতে মোস্ট অফ দ্য টাইম একদম ম্যাক্স গ্রাফিক সেটিংসে খেলেছি। বেশ কিছুটা স্টার্টারিং ছিল, তবে আমার কাছে যেটা মনে হয় যে কারেক্স গেমসটাকে আসলে আরো অপটিমাইজড হতে হবে। কিন্তু সবথেকে বেশি অবাক হইছি আমি এটাতে কল অফ ডিউটি ওয়ারজোন খেলা। ওয়ারজোনের ভিতরে এই গেমটা গ্রাফিক সেটিংস মিডিয়াম পর্যন্তই রাখতে দেয় এবং আদার্স কিছু সেটিংস আছে যেগুলোর বেশিরভাগই অফ অথবা ডিসেবল করা থাকে। সো আমি গ্রাফিক সেটিংসে খুব একটা অ্যাডজাস্ট না করে শুধুমাত্র এফপিএসটাকে আনক্যাপড করে দিয়েছি, অর্থাৎ ম্যাক্সিমাম এফপিএস এটা দেখাবে। তারপরে আমি যেটা দেখতেছি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা এতটাই স্মুথ চলতেছে যেটা আসলে আমি মোটেও এক্সপেক্ট করি নাই। কারণ এই গেমসটা খুবই হেভি একটা গেমস এবং বেশিরভাগ ফোনের জন্য খুব কষ্ট হয়ে যায়। তবে অনেকদিন পর এই গেমসটা খেলার পর আমার কাছে যেটা মনে হইতেছে, হয়তোবা কল অফ ডিউটি ওয়ারজোন আসলে তাদের গেমসটাকে আরেকটু অপটিমাইজড করেছে হয়তোবা। ফোনে স্ন্যাপড্রাগন 7 Gen 3 তে এই গেমসটা পারফেক্টলি চলেছে। আমার খুবই ভালো লাগতেছে বিষয়টা দেখে। এখন আমার মনে হচ্ছে যে আমি কল অফ ডিউটি ওয়ারজোনটা কিছুদিন কন্টিনিউয়াস যাবত খেলবো। আর ব্যাটারি ব্যাকআপের কথায় যদি আসে, এই ফোনটাকে ফুল চার্জ করতে 35 থেকে 37 মিনিট লাগে এবং এক ফুল চার্জে ফোনটাকে যদি আপনি কোন প্রকার গেমস ওপেন না করেন সারাদিন পার হয়ে যাবে, এমনকি পরের দিনও চার্জ থাকবে। কিন্তু যদি গেমস খেলেন চার্জটা একটু দ্রুতই ড্রপ করে। আর এই ফোনটাতে আমি ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ড্রেনিং ইস্যু দেখতে পেয়েছি, যেটা কিছুটা হ্যাম্পার করেছে আমাকে। ক্যামেরা ডিপার্টমেন্টে এই স্মার্টফোনটা আমাদেরকে 3টা ক্যামেরা লেন্স অফার করতেছে। এদের মধ্যে প্রাইমারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল সনি IMX 906, সেন্সর সাইজ 1/1.56 ইঞ্চ, ওআইএস আছে
অ্যাপারচার ভ্যালু f1.95 এবং এটাতে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপর আছে 50 মেগাপিক্সেল সনি IMX 856 টেলিফটো লেন্স, যেটা 2.5x অপটিক্যাল জুম দিবে, 50x পর্যন্ত ডিজিটাল জুম আছে, ওএস আছে এবং অ্যাপারচার ভ্যালু f2.4 এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটাতে অটোফোকাস থাকার কারণে এই ক্যামেরাটাকে একই সাথে ম্যাক্রো লেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সামনের দিকে আছে 50 মেগাপিক্সেলের f2.1 সেলফি ক্যামেরা, যেটা দিয়েও কিনা আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বেসিক্যালি 100 এর সাথে কম্পেয়ার করলে সেম ক্যামেরা সেটআপ, জাস্ট একটা টেলিফটো আছে, তবে এবার ক্যামেরার যে পিকচার প্রসেসিং বা সফটওয়্যার অ্যালগরিদম সেখানে নতুন কিছু যুক্ত হয়েছে। চলে আসি পিকচার স্যাম্পলে। আপনারা এই ক্যামেরাটা ওপেন করা মাত্রই দেখতে পাবেন 3টা পিকচার প্রোফাইল আছে এটাতে, যাদের নাম হচ্ছে ন্যাচারাল, ভাইব্রেন্ট এবং অথেন্টিক। আপনারা স্ক্রিনে 3টা করে ছবি দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে 3টা মোডের একই সিচুয়েশনের ছবি এবং দেখতে পাচ্ছেন এই 3টা পিকচার প্রোফাইল ঠিক কিভাবে ছবির উপর ইফেক্ট করে। সারমর্ম করলে দাঁড়ায় যে ন্যাচারাল মোডটা তো ন্যাচারাল, সেখানে এক্সট্রা কিছু নাই, বাট আপনি যখন ভাইব্রেন্ট মোডে যাবেন তখন দেখতে পাবেন যে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা কমে গিয়েছে এবং ছবিতে স্যাচুরেশন হালকা একটু বৃদ্ধি পেয়েছে। আর লাস্টে আছে অথেন্টিক, যেখানে আসলে কালার স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট দুইটাই আসলে বৃদ্ধি পায় এবং ছবিগুলোকে খুব কি বলে সিনেম্যাটিক বা খুব ড্রামাটিক করে ফেলে। আসলে সিচুয়েশনের উপর এবং আপনার মুডের উপর ডিপেন্ড করবে এই মোডে আপনি কখন ছবি তুলবেন। যেহেতু ব্যক্তিগতভাবে আমার কাছে এই অথেন্টিক মোডটা অনেক সুন্দর লেগেছে এবং বেশিরভাগ সময় আমি অথেন্টিক মোডে ছবি তুলেছি। তবে এই মুহূর্তে আপনাদেরকে পিকচার স্যাম্পল যা দেখাবো সবই হচ্ছে ন্যাচারাল মোডে এবং এই ফোনের যে প্রাইমারি ক্যামেরাটা এটার উপর আমি 100% স্যাটিসফাইড। মানে এত জোস একটা ক্যামেরা আমি আসলে খুব কমই দেখতে পাই বর্তমান সময়ে স্মার্টফোনগুলোতে। তো এই ক্যামেরাটা হাই ডাইনামিক রেঞ্জ ডিটেইলসটা এত সুন্দরভাবে ধরে এবং একই সাথে যে কালার রিপ্রোডাকশনটা, হোয়াইট ব্যালেন্স, এই সবকিছু খুব পারফেক্ট ছিল। আমি আসলে দেখতেই পাইনি কখনোই যে ছবিতে অবজেক্টের কালার একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে, এমন কখনোই ঘটে নাই। স্পেশালি অবজেক্টের কাছে গিয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর শ্যালো ডেপথ অফ ফিল্ড আসে, জাস্ট অ্যামেজিং। সেই সাথে এই ক্যামেরাটাকে আমি যখন কোনো লাইট সোর্স থেকে ডিরেক্ট পয়েন্ট করে ছবি তুলছিলাম তখনও আসলে এই ফোনটা তার অ্যামেজিং এইচডিআর এর ক্যাপাবিলিটি আমাকে দেখায় দিছে। যেটা দেখার পর আসলে আমি মানে আর কোনো কমেন্ট করতে চাইতেছি না। এটার প্রাইমারি ক্যামেরা নিয়ে আমি 100% স্যাটিসফাইড। তো আপনারা জানেন এই ফোনে যে একটা এক্সট্রা টেলিফটো লেন্স আছে, চলুন সেই ব্যাপারটা একটু দেখাই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1x এবং হচ্ছে 2.5x অর্থাৎ প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা। এখানে আপনারা অলরেডি কালারের একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10x এবং 50x অর্থাৎ ম্যাক্সিমাম জুম। তো দেখতে পাচ্ছেন 10x এও আসলে এই ক্যামেরাটা চমৎকার একটা রেজাল্ট দিয়েছে। আপনারা চাইলে ভিডিওটাকে পেছনে নিয়ে গিয়ে 1x এর যে ফিল্ড অফ ভিউটা বা দৃশ্যটা সেটা আরেকবার দেখে আসবেন, তাহলে বুঝবেন যে কত দূর থেকে আমি নৌকার ছবিটা তুলেছি। কিন্তু 50x এ গিয়ে আসলে ডিটেইলসটা খুব একটা ইউজেবল না। এবার যে ছবিটা দেখতে পাচ্ছেন বাম পাশেরটা হচ্ছে 2.5x আর ডান পাশেরটা হচ্ছে 10x। তো দেখতে পাচ্ছেন 10x পর্যন্ত এই ক্যামেরা কতটা ভালো ডিটেইলস প্রিজার্ভ করতে পারছে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ক্যামেরাটা 20x পর্যন্ত একদম পারফেক্টলি ইউজেবল। এরপরে গিয়ে যেটা হয় যে আসলে একটু ডিটেইলস এগুলো একটু কমতে শুরু করে। তারপর আমি এই ক্যামেরাকে ডিরেক্ট চাঁদের দিকে পয়েন্ট আউট করে ছবি তুলেছি এবং এই যে দেখতে পাচ্ছেন চাঁদের ছবি এগুলো কেমন আসছে। যদি এগুলো আসলে ফেক, রিয়ালটা হচ্ছে এইটা। মূলত আপনি চাঁদের দিকে ডিরেক্ট ফোকাস করে যখন জুম করবেন তারপর একটা পর্যায়ে গিয়ে দেখবেন ক্যামেরাটা অটোমেটিক ভাবে চাঁদটাকে ডিটেক্ট করে এখানে এআই এর মাধ্যমে একটা ওভারলে বসিয়ে দিয়েছে চাঁদটাকে বোঝার জন্য। কিন্তু এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারলে ইফেক্ট পর্যন্ত যাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ চাঁদের ছবিটাকে এই ক্যামেরা একদম র অবস্থায় ঠিক কিভাবে দেখায় সেটাই দেখাচ্ছি। দেখুন আমি এক্সপোজারটাকে কিছুটা কমিয়ে দিলাম। এরপর চাঁদের মধ্যে যেই ছোপ ছোপ দাগগুলো আছে এটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে আমি এখন একটা ছবি তুলবো, আমার এরকমই একটা আউটপুট দেন সুন্দর, আমি খুশি। কিন্তু দেখেন আমার আউটপুট কি দিছে? এটা, এইটা, এইটা। এটা প্রসেস করে চাঁদের ১২টা বাজায় দিছে। কিন্তু ভিউ ফাইন্ডার আমি কিন্তু চাঁদের খুব ভালো একটা ছবি পাচ্ছিলাম। যাই হোক, আমরা যদি একটু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার দিকে আসি, যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বেশিরভাগ সিচুয়েশনেই প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার যে কালার রিপ্রোডাকশন 90-95% সেমই ছিল। জাস্ট কিছু সময় একটু তারতম্য দেখা যায়, স্পেশালি লো লাইটে অনেক বেশি তারতম্য দেখা যায়, যেখানে দেখতে পাবেন যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অলমোস্ট আনইউজেবল। কিন্তু মোটামুটি বিকাল সন্ধ্যা পর্যন্ত এটার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আমার কাছে যথেষ্ট পাওয়ারফুল মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফোনের টেলিফটো এবং প্রাইমারি ক্যামেরাটাই বেশি ফেভারিট। তারপর একটু কম ফেভারিট হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা। আর বাই দ্য ওয়ে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে তোলা ম্যাক্রো ছবি এটা। এটা বাজারের অন্যান্য ২ মেগাপিক্সেলের কুৎসিত ম্যাক্রো ক্যামেরাগুলোর তুলনায় বেটার। এরপর পোর্ট্রেট সেকশনে আসলে এই ক্যামেরাতে হারকোর যেই স্টুডিওর যে ব্যাপারটা আছে, কালার ইফেক্ট দেয় ছবিতে পোর্ট্রেট তোলার সময়। আসলে আমার কাছে বিষয়টা একটু বোরিংই লাগছিল। কিন্তু কিছুদিন ছবি তোলার পর দেখলাম যে না, এটা আসলেই জোস একটা জিনিস। পোর্ট্রেটের পুরা চেহারাই চেঞ্জ করে দিছে। তার উপর এটার যে টেলিফটো লেন্স, এইটার পোর্ট্রেট আমার মোস্ট ফেভারিট। দিস ইজ জাস্ট অ্যামেজিং। এই ফোনের পোর্ট্রেট সামটাইমস মনেই হয় না যে স্মার্টফোন দিয়ে তোলা। সেই সাথে অবজেক্ট সেপারেশনটাও পারফেক্ট ছিল। ওভারঅল এই ফোনের পোর্ট্রেটটা অসম্ভব লেভেলে সুন্দর।
একই সাথে আপনারা ফ্রন্ট ক্যামেরাতেও পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এবং এই ক্ষেত্রেও আমার কাছে খুবই জোস লেগেছে ওভারঅল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার প্লাস হচ্ছে অবজেক্ট সেপারেশন। তাছাড়া একটা ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ক্যামেরাটা আমার কাছে ভালোই লেগেছে। তবে আমি বলব যে বাজারে এর থেকেও চমৎকার লেভেলের কিছু ফ্রন্ট ক্যামেরা অন্যান্য কোম্পানি অফার করতেছে। তবে এইটা একজন ক্যামেরা লাভারের জন্য আমি মনে করি যথেষ্ট। আচ্ছা, এবার আসুন আমরা একটু ভিডিও রেকর্ডিং সেগমেন্টে যাই, যেখানে আমরা সর্বোচ্চ 4K 30 এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবো এবং ভিডিও রেকর্ড অবস্থায় সবগুলা লেন্সে সাইমালটেনিয়াসলি সুইচ করতে পারবেন এবং লেন্স সুইচিং এর মধ্যে তেমন কোনো বড় রকমের হিকাপ বা ল্যাগ মোটেও দেখা যায় নাই। বেশ স্মুথই ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব ভাল লাগছে। আর এটার যে ওআইএস এর ক্যাপাবিলিটি, ম্যান, দিস ইজ অ্যামেজিং। টেলিফটো ক্যামেরাটা যখন আপনি ভিডিও করবেন সেইখানে ওআইএসটা আসলে প্রাইমারি ক্যামেরার মতো ভালো কাজ করে না, কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু প্রাইমারি ক্যামেরাটা খুবই জোস, একদম স্মুথ স্টেবল ভিডিও আপনাকে বের করে দিবে, যেটা আসলে বর্তমানে খুব কম ফোনেই দেখতে পাই। সেই সাথে এই টেলিফটো লেন্সে কিন্তু অটো ফোকাস ফাংশনালিটি আছে। সো আপনারা কিন্তু দূরের অবজেক্টে ছবি তোলার সময় কিন্তু ফোকাস-টোকাস অ্যাডজাস্ট করে নিয়ে ছবি তুলতে পারবেন। এইটাও কিন্তু অনেক ফোনে দেখা যায় না। টেলিফটো দেয় ঠিকই, কিন্তু অটো ফোকাসটা দেয় না। তারপর এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p রেজোলিউশনে পোর্ট্রেট ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং এটার পোর্ট্রেট ভিডিওর ক্যাপচার কোয়ালিটি আমার কাছে অলমোস্ট আইফোন লেভেলেরই লাগছে পুরা। আর লাস্টলি এই হচ্ছে সবগুলা লেন্সের ক্যামেরা ফ্লেয়ারের অবস্থা। অনেস্টলি বলতে গেলে খুব একটা ভালো অবস্থা না। কিছুটা বিরক্ত করেছে আমাকে সামটাইমস। ফোনের আলোচনা শেষ করব এই ফোনের ইউআই নিয়ে দুটো কথা বলে। যেমন এই ফোনটাতে আমরা পাচ্ছি ম্যাজিক ওএস 8.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। তাছাড়া এই স্মার্টফোনটাতে আমার গুগল প্লে সার্ভিসটা ইনস্টল করতে মোটেও প্যারা হয় না, কেননা এটা বিল্ট ইন ভাবে আছে, জাস্ট ডিসেবল করা থাকে, ইনেবল করে নিতে হবে। সেই সাথে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যে অ্যাপসগুলো রয়েছে, বিকাশ, নগদ, হাবিজাবি, এগুলো ব্যবহার করেছে, কোনো সমস্যা হয় নাই। তবে হ্যাঁ, নেটিভ অ্যাপ ব্যতিরেকে আমরা যে সকল অ্যাপসগুলো ইউজ করব, যেমন ধরুন ফেসবুক, মেসেঞ্জার, এগুলোর নোটিফিকেশনগুলো আসতে কিন্তু ডিলে হয়েছে। এটা যাদের জন্য ইস্যু, আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন যে চাইনিজ ইউআই এর বা চাইনিজ মড ভেরিয়েন্টের এই ফোনগুলো কিনলে এই নোটিফিকেশন একটা ছোট্ট একটা ইস্যু আপনাকে ফেস করা লাগবে। অনার 200 কে নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। যদি আরো নতুন কিছু জানার থাকে এই স্মার্টফোনটার ব্যাপারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাকে এই স্মার্টফোনটি দিয়ে সহায়তা করেছে এক্সেল টেক, ধন্যবাদ তাদেরকে। এখন শুধুমাত্র স্মার্টফোন না, আপনি চাইলে এক্সেল টেকের কাছ থেকে স্মার্টফোনটা অর্ডার দেওয়ার সাথে সাথে এই স্মার্টফোনের জন্য কোন প্রকার থার্ড পার্টি ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর, হোয়াট এভার দ্যাট ইজ, আপনি একই সাথে অর্ডার করে আনতে পারছেন। সো তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা অনার 200 কিনতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন ডেসক্রিপশন বক্সে, সেখানে এক্সেল টেকের ফেসবুক পেজ, গ্রুপ দেওয়া আছে, সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।